সো হ্যালো স্টুডেন্টস, তোমাদের আরেকবার স্বাগত জানাচ্ছি দ্য আইকিউ বুস্টারের একটি নতুন ভিডিওতে। তো আমি তোমাদেরকে যেমন অলরেডি বলেছিলাম যে 23শে জানুয়ারি আসতে চলেছে ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর উপর একটি কমপ্লিট আত্মজীবনী অর্থাৎ কেস স্টাডি। আজকে আমরা দ্য রাইজ অফ মাগাধা বা অন্য কিছু করব না। আজকে আমরা যা করব ভারতের অন্যতম সৈনিক অর্থাৎ মানে সৈনিকই বলা যেতে পারে, স্বাধীনতা সংগ্রামী শ্রী শ্রী নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পূর্ণ জীবনের কীর্তিগাঁথা আজকে তোমাদের সাথে আলোচনা করব। একটি কেস স্টাডির কি কি দিক থাকা উচিত এবং কি কি থাকা দরকার সে সমস্ত কিছু নিয়ে বলবো এবং নেতাজির জীবনের পুঙ্খানুপুঙ্খ জিনিস তোমাদের সামনে আজকে তুলে ধরবো। তো চোখ রেখো সম্পূর্ণ ভিডিওতে ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে জানার জন্য। এবং আমি তোমাদেরকে ভিডিওর প্রথমেই বলতে চাই যে নেতাজি কেবলমাত্র একটা নাম না, নেতাজি আমাদের কাছে একটা ইমোশন। তো সকলকে জয় হিন্দ, জয় ভারত অ্যান্ড বন্দে মাতরম। তো প্রথমে আমি বলতে চাই ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম হয় 1897 সালে 23শে জানুয়ারি আজকের দিনটাতে। কোথায়? উড়িষ্যার কটক শহরে। জন্মসূত্রে তিনি ছিলেন বাঙালি, তার পিতার নাম জানকীনাথ বসু। ছোটবেলা থেকেই নেতাজি সুভাষচন্দ্র বসু পড়াশোনায় অত্যন্ত অত্যন্ত মেধাবী ছিলেন। কিন্তু একটা গল্প উঠে আসে যে তিনি যখন ইউনিভার্সিটিতে অর্থাৎ কলেজে পড়াশোনা করতেন সেই সময় একটা শিক্ষক, তো সেই সময় যেহেতু ভারতে নবজাগরণের পালা চলছিল, অলরেডি আমরা জানি নবজাগরণের পালা চলছিল, সেই সময় বিভিন্ন খ্রিস্টান মিশনারিরা ভারতে আসেন এবং তাদেরকে ভারতের যে সমস্ত হিন্দু, মুসলিম এবং যা যা অন্যান্য ধর্ম যেটা আছে সেই সমস্ত কিছুকে মিশনারিদের কি থাকে যে ওরা কিছুকে কনভার্ট করবে। তো সেই সমস্ত কিছু তারা কি করতো, ভারতের বিভিন্ন প্রান্তে বিভিন্ন যে সমস্ত ধর্মগুলো রয়েছে সেগুলোকে যে টানা মারা বলে না, লেগ পুলিং বা ওদের যে প্রোজ অ্যান্ড কনস ওগুলোকে দেখিয়ে দেওয়া, ওগুলো খুব পরিমাণে চলছিল। যেমন আমরা জানি হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর যখন ইয়াং বেঙ্গল আন্দোলন চলছিল তখন বলা যেতে পারে যে ইয়াং বেঙ্গলের যারা অধীনে ছিল, ইয়াং বেঙ্গলের যারা সদস্য ছিল অর্থাৎ ডিরোজিওর যারা ছাত্র ছিল, তারা কিন্তু প্রত্যক্ষভাবে হিন্দু ধর্মকে কটাক্ষ করতো এবং সেই কারণে তারা কি করে শেষ পর্যন্ত গরুর মাংস ভক্ষণ করে। এই যে গোমাংস ভক্ষণ, এটার জন্য কি হয়, বাঙালি হিন্দু সমাজ, গোঁড়া বলা ভুল, বাঙালি হিন্দু সমাজ যেটা ছিল, কারণ হিন্দু সমাজের মধ্যে গোঁড়াও ছিল আবার যে অনেক ভালোও ছিল। তো গোঁড়ার সাথে সাথে সম্পূর্ণ হিন্দু সমাজ কি করেছিল, ইয়াং বেঙ্গলের আন্দোলনকে কিন্তু প্রত্যাখ্যান করেছিল, অর্থাৎ ওটা মেনে নেয়নি। এই যে ধর্মের উপর আঘাত আনা বা অন্য কিছু, এই সমস্ত কিছু এটা ধীরে 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 কি করে কিন্তু মানুষের মাইন্ড বা সাইকোলজির দিকটা ওটাকে কিন্তু প্রভাব ফেলে। তো একটা গল্প কথিত আছে যে নেতাজি সুভাষচন্দ্র বসু যখন কলেজে পড়াশোনা করতেন আইসিএস পরীক্ষার আগে, তখন এখানে একটা খ্রিস্টান মিশনারি স্কুল বা কলেজে, স্কুল বলা ভুল, কলেজ, সেই কলেজে যখন তিনি ছিলেন তখন সেই সময় কি হতো, বিভিন্ন খ্রিস্টান মিশনারির যে ফাদারের আন্ডারে যে সমস্ত শিক্ষক বা টিচার্সরা থাকতেন তারা কিন্তু বিভিন্ন ধর্মর বিভিন্ন যে যে বিশ্বাসের জায়গা সেগুলো কিন্তু বারবার আঘাত আনতেন। সেই কারণে একদিন নেতাজি সুভাষচন্দ্র বসু কি করলেন যে প্রথমে তো হয়তো ধরো কেউ তাবিজ পড়ে রেখেছে, বিভিন্ন আকবর বীরবলে যে গল্পটা ছিল না, যে আকবর আর বীরবলে যে একবার আকবর আর বীরবল প্রচন্ড ভাবে আকবর একটা ধাঁধাতে উল্টে আছে, ধাঁধাতে পাকিয়ে আছে। এবার কি ধাঁধাটা কি, যে পৃথিবীর মধ্যে সব থেকে ফাস্টেস্ট থিং কি, তো বীরবল অ্যান্সার দিল কি করে, বুদ্ধিমত্তা, এবং পরিচয় কি করে দিল যে একটা নেবার আছে যে কি বলছে যে আমি একটা কুয়া কিনেছি কিন্তু একটা প্রতিবেশীর কাছ থেকে, কিন্তু ওই কুয়াতে যখনই আমি জল তুলতে যাই সেই প্রতিবেশীটা আমার কাছ থেকে টাকা চাই। কেন? ও বলছে আমি তোমাকে কুয়া বিক্রি করেছি কিন্তু জল না। এবার এর নিবারণ বীরবল কি করে করেছিল, যে তাকে বলেছিল ঠিক আছে যেহেতু কুয়াটা তোমার, তো তোমার কুয়াতে যেহেতু জল রাখছে তো তোমার প্রতিবেশীকেই বলো সে কুয়াতে যেহেতু সে জল রেখেছে নিজের, তো সেই জলের টাকাটা দিতে। তো সাপও মরে গেল, লাঠিও ভাঙলো না। তো সেম ফলো করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। যখন খ্রিস্টান মিশনারিরা বিভিন্ন ধর্মকে কটাক্ষ করে কথা বলছিল সেই সময় নেতাজি সুভাষচন্দ্র বসু উঠে দাঁড়ান এবং তিনি বলেন যে আমি মানছি স্যার এসবে কিচ্ছু না, এসব কেবলমাত্র অন্ধবিশ্বাস, কিন্তু আপনার মধ্যেও যে এই সমস্ত কিছু আছে সেটা আমি দেখতে পাই। তো আপনার মধ্যে যদি আমি এই সমস্ত গুণ দেখি তো আপনাকে অবমাননা করা আমার পক্ষে
খুব সহজতর হয়ে যাবে। এবং সেই সময় নেতাজি সুভাষচন্দ্র বসু নিজের পায়ের জুতা বের করে শিক্ষককে খুব কেলিয়েছিলেন। ঠিক আছে, তো এবার ব্যাপারটা হচ্ছে যে এটা গেল সেই গল্প কথা। তো মূলত নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন জন্মের পর থেকেই প্রচণ্ড মেধাবী এক ছাত্র। ঠিক আছে, তিনি ছিলেন সেই স্বাধীন ভারতের মধ্যে একজন খুব মেধাবী ব্যক্তি, যিনি আইসিএস পরীক্ষা পাশ করেছিলেন। আইসিএস অর্থাৎ ইন্ডিয়ান সিভিল সার্ভিস, যেটা বর্তমানকালে আইএএস হয়ে গেছে পাল্টে, অর্থাৎ ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। আইসিএস মানে ইন্ডিয়ান সিভিল সার্ভিস, তখন আইএএস মানে এই আইএসটা এখন ইউপিএসসির আন্ডারে পড়ছে, কিন্তু তখন এটা আইসিএস পরীক্ষা ছিল। এই আইসিএস পরীক্ষা তিনি সফলভাবে উত্তীর্ণ হয়েছিলেন এবং থার্ড অল ইন্ডিয়া র্যাঙ্ক তার 4 নম্বর ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর। কিন্তু যেহেতু ব্রিটিশ ভারতের কোনো কিছু তিনি ব্যবহার করবেন না বলে তিনি ঠাঁই করেছিলেন, তো ব্রিটিশ সরকারের চাকরিকেও তিনি মানে এক লাত মেরে চলে আসেন এবং ক্রান্তি আন্দোলন তিনি ক্রান্তি আন্দোলন শুরু করেছিলেন এই সমস্ত কিছুর জন্য। এবং এর জন্য দেখে অনেক কিছু ওই শিক্ষককে মারার জন্য কিন্তু কলেজ থেকেও সাসপেন্ড করে দেওয়া হয়। তো নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের কাছে একটা নামই না, আমাদের কাছে ইন্সপিরেশন, একটা দেশ প্রেমের ইন্সপিরেশন। তিনি কি করে এত বড় একটা ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত, তোমরা হয়তো জানো যে বক্সারের যুদ্ধের পর অর্থাৎ 1764 সালের পর গোটা ইন্ডিয়া কার আন্ডারে চলে যায়? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে। কিন্তু 1858 সালে মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্রের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে এটা তুলে নেওয়া হয় এই ভারত শাসনের অধিকার, এবং সেখানে ডাইরেক্টভাবে ব্রিটেনের পার্লামেন্টের কিন্তু শাসন চলে আসে। তো এটা গেল এটা। এবার এটার পর থেকে কি হয়ে যায়? 190 বছর, প্রায় 200 বছর বলা যেতে পারে, প্রায় 200 বছর কি হয়েছিল যে আমাদের কিন্তু ভারত পরাধীন হয়ে গেছিল, ব্রিটিশদের আন্ডারে চলে গেছিল। এই সময় উদ্ভব হয় বিভিন্ন নরমপন্থী ও চরমপন্থী নেতার। কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল 1885 সালে। এই 1885 সালে প্রথম 20 বছর কংগ্রেসের যুগকে বলা হয় ভিক্ষার যুগ। অর্থাৎ কংগ্রেসে দাও 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 দাও, এটা দাও, ওটা দাও, ওটা দাও, আমাকে এটা দাও, আমি এটা খাবো, আমি ওটা খাবো, দাও, বাচ্চাদের মতো সবকিছু চাইতো। ফলে এই কালকে কি বলা হয়? কংগ্রেসের ভিক্ষার কাল। এটা বিভিন্ন ঐতিহাসিক বলেছে, এটা আমার ওয়ার্ড না, এটা কংগ্রেসের ভিক্ষার কাল প্রথম 20 বছর। এরপর এই সময় হঠাৎ করে এটা তো চললো, এবং এখানে কি এটা শুধু চাইলো যে তুমি এটা দাও, ওটা দাও, এটা দাও, ওটা দাও, কিন্তু যখন বাল গঙ্গাধর তিলক পূর্ণ স্বরাজের দাবি তুলেন, এবং বাল গঙ্গাধর তিলক জোর গলায় বলেছিলেন যে স্বরাজ আমার জন্মসিদ্ধ অধিকার, বাল গঙ্গাধর তিলক তিনি বলেছিলেন। এবং তারপর থেকে যে স্বরাজের ভাবনা বা দেশ প্রেমের যা ভাবনা, সেটা নিজের রাজ্য থেকে পরিবর্তন হয়ে কার কাছে চলে আসে? দেশের প্রতি চলে আসে, দেশ প্রেম জাগ্রত হয় এই মানে পূর্ণ স্বরাজের দাবি তোলার পর। তার আগে তো ডোমিনিয়ন স্ট্যাটাস চাইছিল, কিন্তু তখন কি করেছিল ব্রিটিশ সরকার? বলে যে না, ডোমিনিয়ন স্ট্যাটাসও দেবে না, উই উইল নট গিভ ইউ দ্য ডোমিনিয়ন স্ট্যাটাস, এবং ডোমিনিয়ন স্ট্যাটাসও দেওয়া হয় না। কিন্তু তারপর যখন বাল গঙ্গাধর তিলক পূর্ণ স্বরাজের দাবি তুললেন, তখন কিন্তু দেশপ্রেম ভাবটা সবার মধ্যে জাগ্রত হলো। নাহলে আগে কিন্তু রাজ্য ভিত্তিক হতো। কেন? ঝাঁসি রানী লক্ষ্মীবাই কেন করেছিলেন? তার ছেলেকে উত্তরাধিকার সূত্র দেওয়া হয়নি। হায়দ্রাবাদের নিজাম এরা কি করতো? নিজেদের যে এরিয়া তারপরে শাসন করতে পেলে আমি খুশি, আমি প্রচন্ড খুশি। কিন্তু একটা গোটা ভারত বা দেশপ্রেম, দেশাত্মবোধ, সেটা কিন্তু যদি মূল কাণ্ডারি হয়ে থাকেন, সেটা হচ্ছেন গিয়ে বাল গঙ্গাধর তিলক। ঠিক আছে, এছাড়া অনেকজন আছেন, ঠিক আছে। আচ্ছা, তো মূলত নেতাজি সুভাষচন্দ্র বসু রাজনৈতিক জীবনে পদার্পণ করেন জাতীয় কংগ্রেসের সূত্র ধরে। জাতীয় কংগ্রেস বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ছিল তখনকার দিনে সব থেকে ভালো, ঠিক আছে, মানে সব থেকে গুরুত্বপূর্ণ মাধ্যম টু কমিউনিকেট বিটুইন দ্য যে ব্রিটিশার্স অ্যান্ড ইন্ডিয়ানস। কেন? এই ব্রিটিশ আর ইন্ডিয়ানদের মধ্যে কথোপকথনের একটাই
মাধ্যম ছিল, সেটা হচ্ছে জাতীয় কংগ্রেস। এবং এই জাতীয় কংগ্রেস কিন্তু কোনো ভারতীয় প্রতিষ্ঠা করেনি। ইয়েস, অ্যাবসলিউটলি, জাতীয় কংগ্রেস কোনো ভারতীয় প্রতিষ্ঠাই করেনি। জাতীয় কংগ্রেসকে কি বলা হয়? জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন অ্যালান অ্যাক্টিভিয়ান হিউম এবং তার সাথে সেই সময়কার ভারতের লর্ড ছিলেন লর্ড ডাফরিন। অ্যালান অ্যাক্টিভিয়ান হিউম এবং লর্ড ডাফরিন দুজনের ষড়যন্ত্রের ফলকে বলা হয় জাতীয় কংগ্রেস। এবং এই জাতীয় কংগ্রেস কি করতো? একটা মাধ্যম হিসাবে, যেমন আমরা টেলিফোনে কথা বলছি, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বাবু খেয়েছো, এই যে এরকম যে বাবু খেয়েছো, যে কার মাধ্যমে? টেলিফোনের মাধ্যমে। এই যে টেলিফোনের মাধ্যমে যেমন একটা কি বলবো কথোপকথন মানে আদান প্রদান হয়, সেরকম জাতীয় কংগ্রেস সেই সময় কি করতো? একটা টেলিফোন হিসেবে কাজ করতো, যে হ্যাঁ ব্রিটিশার্স বললো, আমরা শুনলাম, অ্যান্ড আমরা এই সমস্ত কিছু কাকে দিয়ে দেবো? সেই ভারতবাসীকে বলে দিব যে হ্যাঁ ব্রিটিশার্স এটা বলেছে, ব্রিটিশার্সরা এমন এত সুন্দর। এটা ছিল মেন জাতীয় কংগ্রেসের, ঠিক আছে? এটা আমি বলছি না, আমি আবার বলছি, আমি কোনো পলিটিক্যাল দিক বা কোনো কিছুকে তুলে ধরার চেষ্টা করছি না। বিভিন্ন ঐতিহাসিক এবং বিভিন্ন রিসার্চ যা যা আমাদের সামনে তুলে ধরেছেন, সেই সমস্ত বেসিসেই আমি তোমাদেরকে এই সমস্ত ইনফরমেশন দিচ্ছি এবং এটাই রিয়েলিটি। এবার যে এই জাতীয় কংগ্রেস বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম 20 বছর কালকে বলা হয় ভিক্ষার কাল, তাই তো? এবার এই মূল কথা হলো এটাই যে নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু প্রথমকালে জাতীয় কংগ্রেসেরই একজন নেতা ছিলেন, ঠিক আছে? এবং জাতীয় কংগ্রেস কালানুক্রমে বিভিন্ন কি বলবো যে প্রথমত জাতীয় কংগ্রেস মেনলি লিড হতো কাকে? কোনো বৃদ্ধ এক্সপিরিয়েন্সড সমস্ত ব্যক্তিদের নিয়ে। যেমন জাতীয় কংগ্রেসের মোট 6টা অধিবেশন মেন হয়। এই 6টা অধিবেশন আমরা সূত্র ধরে একটা মনে রাখতে পারি, কি কি? বক মাই বক, বক মাই বক, মানে কি করে? ব দিয়ে বোম্বে, ক দিয়ে কলকাতা, ক্যালকাটা হয়, ম দিয়ে কি? মাদ্রাজ, ইলাহাবাদ, এটা দিয়ে আবার বোম্বে, আর এটা কলকাতা, ঠিক আছে? এই বিভিন্ন অধিবেশনের কিন্তু জাতীয় কংগ্রেসের যে প্রথম অধিবেশন, অর্থাৎ যেটা পুনেতে হবার কথা ছিল, কিন্তু পুনেতে যেহেতু তখন প্লেগ সৃষ্টি হয়ে যায়, তো পুনে থেকে শিফট করে কোথায় নিয়ে আসা হয়? বোম্বেতে। এবং এই বোম্বেতে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়, যার প্রধান উপদেষ্টা মণ্ডলীর মধ্যে বা সভাপতি যাকে বলা হয়, তিনি ছিলেন ডব্লিউ.সি. ব্যানার্জি, যাকে বাংলাতে আমরা বলতে পারি উমেশ চন্দ্র ব্যানার্জি। হ্যাঁ, অনেকে বলতে পারে ইউ.সি. ব্যানার্জি, স্যার কেন হলো না? ইউ.সি. ব্যানার্জি তো হবার কথা, কিন্তু ডব্লিউ.সি. বলা হয় কারণ এটা মূলত হিন্দির, এই জাতীয় কংগ্রেস কি মূলত হিন্দিটাকে রিপ্রেজেন্ট করে কিনা, হিন্দি মানে আমি বলছিলাম ভাষার দিকটা। কারণ কি বোম্বে এই সমস্ত কি হয়, বোম্বেতে হিন্দিই চলে মূলত, তাই কি না? তো এখানে কি হলো, উমেশ চন্দ্র ব্যানার্জি, এই যে ভাষার যে পরিবর্তন, এটার জন্য তাকে ডব্লিউ.সি. ব্যানার্জি বলা হয়, উমেশ চন্দ্র ব্যানার্জি, বাংলাতে উমেশ চন্দ্র ব্যানার্জি। উমেশ চন্দ্র ব্যানার্জি একজন বাঙালি ব্রাহ্মণ। তিনি কি ছিলেন? বোম্বের অধিবেশনের মূল কাণ্ডারি বা সভাপতি। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু এর মধ্যে পদার্পণ করেন। এবং আরেকটা জিনিস, যখন নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু প্রথম জীবনে জাতীয় কংগ্রেসের সদস্য ছিলেন, এবং হরিপুরা কংগ্রেস, অর্থাৎ হরিপুরা কংগ্রেস অধিবেশন যেটা হয়েছিল 1938-এ। হরিপুরা কংগ্রেস কবে হয়? 1938-এ। এই 1938-এ কিন্তু তিনি ছিলেন হরিপুরা কংগ্রেস অধিবেশনের কি বলো হরিপুরা কংগ্রেস অধিবেশনের নেতৃত্ব দান করেছিলেন কে? নেতাজি সুভাষচন্দ্র বসু, প্রধান, ঠিক আছে? এখানে তিনি নির্বাচিত হয়েছিলেন প্রেসিডেন্ট, কি প্রেসিডেন্ট। এবং এর পরের বছরই হয় 1939-এ, এবং হয় কি, একটা হয় হরিপুরা আর একটা হয় ত্রিপুরি কোথায়? কিন্তু ত্রিপুরাতে না, কিন্তু এটা মধ্যপ্রদেশ, এমপি। ত্রিপুরি হচ্ছে মধ্যপ্রদেশ। এবং 1938 সালে যখন নেতাজি সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের অধিবেশনের মুখ্য ব্যক্তিত্ব নির্বাচিত হলেন বা প্রেসিডেন্ট নির্বাচিত হলেন, তারপর কিন্তু তার বৈপ্লবিক কার্যকলাপ ধীরে ধীরে বাড়তে থাকে। তিনি কিন্তু ব্রিটিশদেরকে
মানে তিনি এই সময় কিন্তু কি বলা যেতে পারে যে নরমপন্থী ও চরমপন্থী ভাগ হয়ে গেছিল, অলরেডি ভাগ হয়ে গেছিল। কেন নরমপন্থী ও চরমপন্থী কেন ভাগ হয়ে যায়? এরপর থেকে নরম জাতীয় কংগ্রেস দুটা ভাগে ভাগ হয়ে যায়। কি কি? একটা নরমপন্থী, একটা চরমপন্থী। এই নরমপন্থী আর চরমপন্থীদের মধ্যে পার্থক্য কি? নরমপন্থী তারাই যারা মূলত কি করতো, দেন একটু, একটু দেন, একটু খাই, মালিক আপনি মালিক, সব আর কিচ্ছু চায় না মালিক, আপনি আছেন মাথার উপর, আর কি মালিক, আর কিচ্ছু চায় না। এটা ছিল কি নরমপন্থীরা, ক্রিটিসাইজ না, এটা রিয়েলিটি। হ্যাঁ, ওরা কোনোদিনও বলতো, ওরা কি বলতো, যেমন গান্ধীজি কি বলেছিলেন, হ্যাঁ, ইটস নট আ ক্রিটিসিজম অন গান্ধীজি, বাট গান্ধীজির একটা কি সবাই শুনেছে যে যদি কেউ তোমাকে একটা চড় মানে তুমি কি করো, দ্বিতীয় গালটাও আগে করে দাও। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর একটু আলাদা প্যাঁচ ছিল, বলছে তোমাকে একটা গালে থাপ্পড় মেরেছে, তোকে এমন থাপ্পড় মারো দু গালে যাতে দ্বিতীয়বার চোখ তুলে না দাঁড়াতে পারে। নেতাজি সুভাষচন্দ্র বসু ছিল এমন ব্যক্তি, তো থিঙ্কিং প্রসেসটাই আলাদা। তো জাতীয় কংগ্রেসের যে দুই ভাগে বিভক্ত হওয়া, অর্থাৎ নরমপন্থী এবং চরমপন্থী, যাকে নরম দল এবং গরম দল বলে, নরম আর গরম দলের মধ্যে পার্থক্য কি, মেন কি ছিল? তাদের কার্যকলাপ তো অবশ্যই, কিন্তু তার সাথে আর কিসের ছিল? মতভেদ, মানে থিঙ্কিং প্রসেসের। কারণ নেতাজির মতো ব্যক্তিত্ব যারা ছিলেন তারা কি করতেন, বলছে এমন মেয়ারবো দ্বিতীয়বার আর আসবে না। কারণ ব্রিটিশার্স তো অনেক মেরেছে, কেন 1919 সালে জালিয়ানওয়ালাবাগ আমরা কি ভুলে গেছি? 1919 সালে জালিয়ানওয়ালাবাগকে ভুলতে পারে? সেই একটা জালিয়ানওয়ালাবাগ মাঠে প্রায় 10,000 জন মানুষ এসছেন, তাকে জেনারেল ডায়ার সরাসরি গুলি করে নেন, কি করে আমরা ভুলতে পারি 1919 সালে সে নির্মম জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড? সমস্ত কিছু তো নেতাজি দেখেছেন, কারণ উনার জন্ম কত সালে হয়েছে? 1897, 1897 সাল, 1897, 1919। তিনি কি মানে সেই মানে দৃশ্য চোখে দেখেননি? কত বছর বয়স নেতাজির? খুব জোর হলে 22 বছর, 22 থেকে 23 বছর বয়স নেতাজি সুভাষচন্দ্র বসুর। তিনি 22-23 বছর সেই শৈশব যে তিনি ভুলে যাবেন? তিনি তো দেখেছেন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। এই সমস্ত কিছু জিনিস নেতাজিকে ভিতর থেকে পুরো একদম ব্রিটিশ বিরোধী করে দিয়েছিল, যে না, এদেরকে তাড়াতে গেলে মেরেই তাড়াতে হবে। কেন? এরা তো শুনবে না। আর জাতীয় কংগ্রেস এতদিন ধরে চাইছে প্রভু ডোমিনিয়ন স্ট্যাটাস লাগবে, প্রভু আপনি, হবে না, হবে না, বারবার রিজেকশন হচ্ছে। একটা ছিল এতবার প্রপোজ করবে না যদি ও বারবার রিজেকশন পায় ভাই। কিন্তু কংগ্রেস বারবার করেছে আপনি প্রভু, আপনি, ও বারবার ডিনাই করছে। কিন্তু নেতাজি কি করলেন? নেতাজি থিঙ্কিং প্রসেসটাই চেঞ্জ করে দিলেন। তিনি বললেন যে এদেরকে আর হাত জোর করে হবে না, এই দুই হাত একসাথে জোর হয়েছে তো একটা হাত ছেড়ে নাও, এটা অটোমেটিকলি চড় হয়ে যায়, এটা সাপাটে গালে বসাও। এই যে ভায়োলেন্সের দিকটা তিনি দেখালেন, এর মাধ্যমে কি হলো, ব্রিটিশরা না অনেকটা দমে গেল। কারণ জায়গায় জায়গায় কি হলো, যারা গরমপন্থী ছিল তারা কি ব্রিটিশদেরকে ধরে মেরলো, এমন কুঁচলো ওকে, ওখানেই পড়ে গেল। ঠিক আছে, এর নরমপন্থী নেতাদের কিন্তু অতটা ভ্যালু নেয়, রাদার দ্যান গান্ধীজি বাদে কিন্তু অতটা ভ্যালু নাই। কারণ গান্ধীজি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি সমস্ত দিমাগ থেকে কাজ নিতেন, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস কি করতেন? দিমাগ প্লাস সাহসিকতা দুটো একসাথে ছিল। দিমাগ প্লাস সাহসিকতা, গান্ধী সাহসিকতা ছিলেন, কিন্তু তিনি ইন্টেলিজেন্সের উপর বেশি মানে কি বলবো ভরসা করেছেন। এবং নেতাজি সুভাষচন্দ্র বোস সবকিছু ছিল, কারেজ, তারপর ইন্টেলিজেন্স, একটি সম্পূর্ণ মানে কি বলবো যে পরিবৃত্ত যাকে বলা হয় অবস্থা ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। নেতাজি সুভাষচন্দ্র বোস প্রেসিডেন্ট নির্বাচিত হন 1918 সালে, 1938-এ হরিপুরাতে, এবং তারপরেই তিনি কিন্তু বৈপ্লবিক কার্যকলাপ বাড়িয়ে দেন। এবং বৈপ্লবিক কার্যকলাপের ফলে ভারতের বিভিন্ন প্রান্তে যে সমস্ত কংগ্রেসের ছোট ব্রাঞ্চ ছিল, ওখানে যে সমস্ত নতুন বা নবযুবকরা এসেছিল তাদেরকে কিন্তু এই নরমপন্থী ব্যতীত যে চরমপন্থী ভাবধারা, সেটা খুব গুরুত্বপূর্ণভাবে প্রভাবিত করেছিল। এর ফলে তারা কি করলো, যে সমস্ত কিছু মূলত যে বেশিরভাগ যে নবযুবকেরা আসতো কংগ্রেসে, তারা কি চলে গেল, একদিকে গেল নরমপন্থী, একদিকে গরমপন্থী, বেশিরভাগ জন গরমপন্থীর দিকে চলে গেল। ফলে নরমপন্থীর যে দাবদাবাটা সেটা ধীরে 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 কমতে লাগলো। এবং এরপরেই দেখা দিল একটা কনস্পিরেসি। ইয়েস, কনস্পিরেসি। কেন? 1939-এ ত্রিপুরী কংগ্রেস অধিবেশনে নেতাজি সুভাষচন্দ্র বসু আরেকবার ভোটে দাঁড়ান, এবং এই সময় মহাত্মা গান্ধী তিনি কি বলেছিলেন, যে নেতাজি সুভাষচন্দ্র বসু দাঁড়াচ্ছেন ঠিকই, কিন্তু
এই যে ভায়োলেন্সের দিকটা, এটা আমার নীতির বিরোধী। এবং এই সমস্ত কিছুর জন্যই আমি, অর্থাৎ মানে আমি বলতে আমি বুঝাচ্ছি মহাত্মা গান্ধীকে, তিনি বলেছিলেন যে আমি পট্টভি সীতারামাইয়াকে নেতাজি সুভাষচন্দ্র বোসের বিরুদ্ধে লড়াবো, অর্থাৎ ভোটে দাঁড় করাবো। এবং তিনি এত বড় মানে কি বলবো বক্তব্য রেখেছিলেন যে পট্টভি সীতারামাইয়াকে ভোট দেওয়া মানে আমাকে ভোট দেওয়া। তবুও নেতাজি সুভাষচন্দ্র বোসের পপুলারিটি এতটা বেড়ে গেছিল যে পট্টভি সীতারামাইয়া সেখানে হেরে যায়। এবং একমাত্র গান্ধীর কথাতে নেতাজি সুভাষচন্দ্র বোস পদত্যাগ করেন। নেতাজি সুভাষচন্দ্র বোস কিন্তু এই ত্রিপুরী কংগ্রেস থেকে পদত্যাগ করে নেন। ঠিক আছে, এরপর তিনি আরো উদ্বুদ্ধ হন কিসের জন্য? তিনি বিভিন্ন আন্দোলন করেন, এছাড়াও তিনি ফরওয়ার্ড ব্লক বিভিন্ন প্রতিষ্ঠা করেছিলেন, আমরা জানি ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা তিনি করেছিলেন। এবং 1939 সালের পর কিন্তু তিনি জাতীয় কংগ্রেস থেকে ইস্তফা দিয়ে দেন। এবং এর ঠিক 2 বছর পর 1941-এ নেতাজিকে যখন কি বলবো যে গৃহবন্দী, অর্থাৎ যে গৃহবন্দী মানে এখন কি হতে পারে, মানে দৃষ্টিগোচর না করা, অর্থাৎ তিনি বাড়িতেই থাকবেন এবং কিন্তু ব্রিটিশ সরকার বা ব্রিটিশ সরকারের যে সমস্ত লোকজন আছে তাদের অধীনে থাকবেন, তাদের অধীনে তিনি কাজ মানে অধীনেই রাখা হবে। এই সময় নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু খুব দিমাগ থেকে কাজ নিয়েছেন। তিনি কি করলেন, সবার সাথে কথা বলা বন্ধ করে দিলেন এবং তিনি ভাবলেন যে না, এবং সবাইকে বুঝিয়ে দিলেন যে কি সন্ন্যাস নিব আমি। কিন্তু তিনি আদৌ সন্ন্যাস নিতেন না, তার মাথায় চলছিল অন্য ক্রান্তি, কারণ তিনি ছিলেন একজন ক্রান্তিকারী। 1941 সালে তিনি কি করেন, এই সমস্ত কিছু থেকে তিনি যখন দেখেন যে সুযোগটা এখন হয়েছে দীর্ঘদিন এই নাটকের পর, তিনি মোহাম্মদ জিয়াউদ্দিন খানের ছদ্মবেশে তিনি ভারত থেকে পলাতক হন। ছদ্মবেশে, ইয়েস, একজন মুসলিমের ছদ্মবেশে তিনি পলাতক হন এবং আফগানিস্তান হয়ে তিনি চলে যান রাশিয়াতে। এবং রাশিয়াতে সেই সময় সোভিয়েত ইউনিয়ন, তখন রাশিয়া কি সোভিয়েত ইউনিয়ন, যাকে আমরা বলছি ইউএসএসআর, হ্যাঁ, এই ইউএসএসআর কিন্তু তখন তাকে সাহায্য দিতে প্রত্যাখ্যান করে। এবং তিনি কি করেন, সেই সমস্ত কিছু কি করে, যে যখন তিনি রাশিয়ায় গেলেন তিনি সমস্ত কিছু পালেন না, এবং সেখানে রাশিয়ার একজন খুব মানে একজন ব্যক্তিত্ব ছিল যার আমরা পরিচয় পাই। তিনি ছিলেন হচ্ছে গিয়ে মূলত আফগানিস্তান থেকে যিনি নেতাজিকে রাশিয়া যেতে সহায়তা করেছিলেন, তিনি ছিলেন হচ্ছে গিয়ে রহমত আলী খান। কি ছিলেন? রহমত আলী খান। রহমত আলী খান তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে করেছিলেন কি, যে আমি তোমাকে মানে নেতাজি সুভাষচন্দ্র বসুকে পলাতক হতে সাহায্য করেছিলেন। এবং এই যে রহমত খান ছিল সে কিন্তু প্রচণ্ডভাবে সেই নেতাজি সুভাষচন্দ্র বসুকে প্রচণ্ডভাবে সহায়তা করেছিল। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু তার কিন্তু রাশিয়ার প্রতি যে কি বলবো যে শ্রদ্ধাশীল হওয়া বা রাশিয়ার প্রতি যে তার কর্তব্যবোধ, সেটা কিন্তু অত্যন্ত বেশি ছিল। ঠিক আছে, সেই জন্য ব্রিটিশ সরকার তাকে ইনফ্লুয়েন্স করে, এবং ব্রিটিশ সরকার ইনফ্লুয়েন্স করে তাকে নেতাজিকে রেডিওর সাথে বেতার মাধ্যমে কথা বলানোর জন্য। এবং রেডিওর সাথে যখন নেতাজিকে বেতার মাধ্যমে তাকে কথা বলানো হয়, তখন তিনি জানতে পারেন যে নেতাজি সুভাষচন্দ্র বোস কিন্তু রাশিয়া থেকে সহায়তা পায়নি এবং তিনি জার্মানি চলে গেছেন। কোথায় চলে গেছেন? জার্মানি। জার্মানিতে সেই সময় শাসন করতে হিটলার, ন্যাৎসিবাদের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা, একজনই, মানে এক না অত্যন্ত না, একজনই গুরুত্বপূর্ণ নেতা অ্যাডলফ হিটলার। তার লেখা বইয়ের নাম মেইন ক্যাম্প। কি নাম? মেইন ক্যাম্প। সেই সময় জার্মানিতে ছিল ন্যাৎসিবাদ এবং ইটালিতে ছিল ফ্যাসিবাদ। ফ্যাসিবাদের জনক বা প্রতিষ্ঠাতা বা যিনি সবচেয়ে মানে গভীরভাবে ফলো করতেন তিনি ছিলেন হচ্ছে বেনিতো মুসোলিনি। এবং তখন জার্মানিতে ছিল হিটলার, যে ছিল ন্যাৎসি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমরা দেখব জার্মানি, জাপান আর ইতালি, অর্থাৎ ন্যাৎসি, ফ্যাসি প্লাস জাপান, এই তিনজন মিলে কিন্তু মিত্রপক্ষকে মানে বিরুদ্ধে যুদ্ধ করেছিল। এবং আমরা আরো দ্বিতীয় বিশ্বযুদ্ধও খুব ইন্টারেস্টিং, ওটা নিয়েও আমরা কথা বলবো। এবং 1941 সালে তিনি কি করেন, নেতাজি সুভাষচন্দ্র বসু দেশ থেকে পলাতক হন। এবং 1941 সালেই
তিনি কিন্তু আফগানিস্তান থেকে রাশিয়া হয়ে কিন্তু কোথায় চলে যান, ডাইরেক্ট জার্মানিতে। এবং জার্মানিতে গিয়ে তিনি চেষ্টা করেন, সেখানে জার্মানিতে গিয়ে তার বিবাহ হয় এবং তিনি এলিজাবেথ নামে একজনকে বিয়ে করেন, ঠিক আছে। এবং একজনকে তিনি বিয়ে করেন, আমার এখনো প্রপার নামটা মনে নাই, আমার মনে হলো এটা এলিজাবেথই হবে, হয়তো আমি এটাতে এখনো শিওর না, ওকে, মানে হয়তো মেবি 90% চান্স ইট উইল বি এলিজাবেথ, ঠিক আছে। এলিজাবেথ নামের একজনকে বিয়ে করেন যিনি ছিলেন জন্মগতভাবে জার্মান। এবং সেই সময় জার্মানিতে একটা আইন লাগু ছিল যার নাম ছিল রাশিয়ান সান্দে। রাশিয়ান সান্দে একটা জার্মানি অ্যাক্ট। এই জার্মান অ্যাক্টে এমন বলা হয়েছিল যে যদি কোনো জার্মান মহিলা বা পুরুষ, জার্মান কোনো মহিলা বা পুরুষ যদি কোনো নন জার্মান মহিলা বা পুরুষের সাথে কোনো প্রেমের সম্বন্ধে বা শারীরিক সম্বন্ধে মানে লিপ্ত হয়, তাহলে কিন্তু ইমিডিয়েট তাকে এনকাউন্টার করা হবে। এই এনকাউন্টার মানে দেখা করা না, এনকাউন্টার মানে বোঝা যাচ্ছে, এখানে বলা যায় না ওরকম, তো এনকাউন্টার করা হবে। এই সময় নেতাজি সুভাষচন্দ্র বোস একজন বাঙালি ভারতীয়, এবং তিনি বিয়ে করেছেন একজন জার্মানি মহিলাকে, একটা জার্মান মহিলাকে। সেটার জন্য সেখানেও তার প্রাণের ভয় অত্যন্ত ছিল, ফলে তিনি বিয়েটা অত্যন্ত গোপনীয়ভাবে সেরেছিলেন। এবং এই বিয়েটা অত্যন্ত গোপনীয়ভাবে সেরেছিলেন বলেই কিন্তু তার বিবাহ সম্পর্কে আমরা বেশি কিছু জানি না। এই তারপরে তিনি যখন এই রাশিয়ান সান্দে কানুনটাকে মানে এই সমস্ত যে আইন কানুন যেটা ছিল সেটার চোখে ধুলো ঝোঁকে তিনি কোথায় যান, অ্যাডলফ হিটলারের সাথে দেখা করতে। এবং অ্যাডলফ হিটলারের চেম্বারে তিনি বসে আছেন। এবং অ্যাডলফ হিটলার সেই সময় যেহেতু অত্যন্ত কি বলবো ছিল, একজন ডমিনেটিং নেতা ছিল, সবাইকে দমিয়ে রাখতে পছন্দ করতো। সেই সময় হিটলার মানে বড় বড় ভালো পাওয়ারফুল মানুষের কিন্তু প্যান্ট ভিজে যাবে এমন অবস্থা তখন হিটলারের, এতটা রমরমা। সেই সময় অ্যাডলফ হিটলার কিন্তু কি করতেন, নিজেকে বাঁচানোর জন্য বিভিন্ন ক্লোন তৈরি করে রাখতেন। কি করে রাখতেন, ক্লোন তৈরি করে রাখতেন। সেই ক্লোনগুলো একদম কি কার মতো দেখতে হতো, সেই অ্যাডলফ হিটলারের মতো। এবং এই অ্যাডলফ হিটলারের মতো দেখতে ক্লোনগুলো যে ওদের দেশবাসীও কিন্তু চিনতে পারতো না। ফলে কি, যখনই হিটলার পাস করতেন সবাই কিন্তু হিটলারকে স্যালিউট করতো যে হ্যাঁ মহাশয় চলে এসছেন। এভাবে করে 8টা 5টা 6টা 7টা 8টা করে হিটলার যেতেই আছে, বারবার করছে, ওরাও কনফিউজ যে কে। এই রকম গল্প আছে যে নেতাজি সুভাষচন্দ্র বসু তার হিটলারের সাথে দেখা করার জন্য ড্রয়িং রুমে বসে আছেন, এবং ওখান থেকে হিটলার যাচ্ছে এবং এসে নেতাজির সাথে হাত মিলাচ্ছেন। এবং নেতাজি হাত মিলাচ্ছেন, বলছে ঠিক আছে আপনি কি বলবেন বলুন। হিটলার বলছে, আমার আপনার সাথে কথা নাই, আপনি গিয়ে হিটলারকে ডাকুন। হিটলার ভাবে থেকে বলছে আমি হিটলার, বলছেন আমি আসল হিটলারের কথা বলছি। নেতাজি চিনে নিয়েছেন। এইভাবে করে 5-6 জন এইভাবে করে আসলো, নেতাজি কাউকে উঠে দাঁড়ায় না, সবাই আসছে, সবাই উঠে দাঁড়াচ্ছে, নেতাজি চুপচাপ বসে আছে, সে যে দেখার সে দেখছে এবং চলে যাচ্ছে। এবার ব্যাপারটা হয়ে গেল খেলার। এরপর সবই আসলো আসল হিটলার, এবং আসল হিটলারের চাল চলনই আলাদা। হিটলার আসলে নেতাজি চিনতে পেরে গেছেন, হ্যাঁ এটাই হিটলার। উঠে দাঁড়ালেন নেতাজি সুভাষচন্দ্র বোস, এবং তারপর তিনি হিটলারকে গ্রিট করলেন। প্রথম প্রশ্ন যেটা হিটলার তার মেইন ক্যাম্পেও লিখেছেন, তিনি বলেছেন যে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো দক্ষ ব্যক্তিত্ব এবং এত বুদ্ধিমত্তা মানুষের পরিচয় তিনি জীবনে পাননি। কারণ তিনি প্রথম প্রশ্ন এটাই করেছিলেন নেতাজিকে যে তুমি কি করে জানলে, হাউ ক্যান ইউ নো যে ওটা আমি না, দ্যাট ওয়াজ নট মি, ওটা আমি না, তুমি এটা কি করে জানলে। তো নেতাজি সুভাষচন্দ্র বসু খুব বুদ্ধির সাথে উত্তর দিয়েছিলেন যে একটা প্রকৃত হিটলারের তার কিন্তু একটা পার্সোনালিটি থাকবে, আর আপনার সেই ক্লোনগুলোর মধ্যে সেই পার্সোনালিটি ছিল না। আপনি আসলেন ডাইরেক্ট চলে গেলেন, আমার সাথে একবার কথা বললেন না, আমার দিকে তাকালেন না, কিন্তু আপনার যে ক্লোনগুলো ছিল সে এসে আমার সাথে হাত মিলাচ্ছে। একটা যে হিটলার হবে তার কিন্তু তার ব্যক্তিত্বের পরিচয় নিজেই হবে। এই যে এত শার্প সেন্স অফ মাইন্ড, এটার জন্য প্রথমবার নেতাজি একটা উপাধি, এই উপাধিটা তাকে দিয়েছিলেন জার্মানির একমাত্র শাসক অ্যাডলফ হিটলার। তিনি জার্মান ভাষায় তাকে ফিউহার বলেছিলেন। ফিউহার কথার অর্থ জার্মান ভাষায় নেতা, অর্থাৎ তিনি নেতাজি সুভাষচন্দ্র বোসকে প্রথম নেতাজি বলে আখ্যান দিয়েছিলেন, এবং তারপর থেকে গোটা পৃথিবী তাকে নেতাজি সুভাষচন্দ্র বোস নামে চিনে। নেতাজি সুভাষচন্দ্র বোস এতটা দক্ষ ব্যক্তিত্ব এবং এত শার্প সেন্স অফ তার মাইন্ড যে তাকে কিছু বলার না। এমনকি অ্যাডলফ হিটলারও তার সামনে মাথা নত করেছিলেন তার একমাত্র বুদ্ধিতার জন্য। তিনি কি করেছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু চেয়েছিলেন যে অ্যাডলফ হিটলারের কাছ থেকে যে তুমি যে হিটলার সাহেব, আপনি ভারতীয় সৈনিকদের যেখানে বন্দি করে রেখেছেন, অর্থাৎ যে সমস্ত
ভারতীয় সৈনিকরা আপনার বিরুদ্ধে লড়তে এসেছিল আমার ইয়ের জন্য, ব্রিটেনের হয়ে, সে সমস্ত কিছুকে আপনারা তো বন্দি করে রেখেছে। এবং হিটলার ছিল একটু পাগল টাইপের, সে কি হতো লোককে যন্ত্রণা বা বেদনা দিতে খুব ভালোবাসতো। ফলে অ্যাডলফ হিটলার কি করতো, সেই সমস্ত সৈন্যদেরকে ধরে রাখতে, এবং একটা গ্যাস চেম্বার ছিল হিটলার, এবং কি করতো, গ্যাস চেম্বারে ঢুকে দিল এবং বিষাক্ত গ্যাস ছেড়ে ওখানে সবাই মানে দম ঘুটে মরছে, এবং হিটলার দেখে ওখানে পপকর্ন খাচ্ছে, এরকম অবস্থা। সিনেমা চলছে হিটলারের জন্য, এতটা কি বলবো উন্মাদ ছিলেন হিটলার। এবং এই হিটলারের কাছ থেকে নেতাজি সুভাষচন্দ্র বোস কি করে গোটা নিয়ে চলে আসলেন ভারতীয় সেনাকে। তিনি বললেন যে ব্রিটেনের হয়ে যে সমস্ত ভারতীয় সৈনিক লড়াই করেছিল আপনাদের বিরুদ্ধে, আপনি তো তাদেরকে এখনো মারেননি, আমার কাছে খবর আছে। বলছে তো আপনি আমার কাছে সব খবর আছে, আপনি কি একটা কাজ করেন, দয়া করে ওই সমস্ত ভারতীয় সৈনিককে আমাকে দিয়ে দেন, এবং এই ভারতীয় সৈনিকদের আপনি যদি আমাকে দেন, আমি তাদেরকে ট্রেন করে কিন্তু ভালো করে নিয়ে যাব। এবং সেই সমস্ত ভারতীয় সৈনিক যারা হিটলারের অধীনে মানে অধীনস্থ ছিল, মানে কি বলবো, তাকে দমিয়ে রেখেছিল হিটলার, তাদের একটা ক্যাম্প দেওয়া হয়েছিল, যে ইন্ডিয়ান সেনার ক্যাম্প এটা। সেখানে তারা কি করতো, এই ইন্ডিয়ান সৈনিকরা কাউকে বিশ্বাস করতো না, এবং নেতাজির এত দক্ষ নেতার ব্যক্তিত্ব, হিটলার ঠিকই নাম দিয়েছিলেন নেতাজি, ওখানে গিয়ে এমন ভাষণ দেন নেতাজি যে সবাই ভারত মাতার প্রতি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়। এবং জার্মানির মাটিতে প্রথমবার জার্মান বাদে অন্য কোনো দেশের রাষ্ট্রীয় সঙ্গীত গাওয়া হয়। তখনকার দিনে রাষ্ট্রীয় সঙ্গীত জার্মানির মাটিতে গাওয়া হয়, কোথায়, সেই জার্মানিতে, সেই হিটলারের শাসনে। এবং এই হিটলারের শাসনে যখন এই ভারতীয় জাতীয় সঙ্গীত গাওয়া হয়, প্রত্যেক ভারতীয় সেনার মধ্যে একটা নতুন বল, একটা নতুন উদ্যম চলে আসে দেশমাতৃকার প্রতি। এবং এদেরকে নিয়েই তিনি গঠন করে, এবং এদেরকে নিয়ে তিনি ভারতে পরবর্তীকালে আসেন, এবং মাঝপথে তিনি যান সিঙ্গাপুর, এবং সিঙ্গাপুরে তার দেখা হয় রাসবিহারী বোসের সাথে, এবং রাসবিহারী বোস তাকে সেখানে তিনি প্রতিষ্ঠা করেছিলেন আজাদ হিন্দ ফৌজ। এই আজাদ হিন্দ ফৌজের সমস্ত দায়ভার তিনি নেতাজি সুভাষচন্দ্র বোসের হাতে সমর্পণ করে দেন। কারণ রাসবিহারী বোস অত্যন্ত একটা প্রবীণ ব্যক্তিত্ব ছিলেন, যিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের মধ্যে অন্যতম সংগ্রামী। কিন্তু যেহেতু ধীরে ধীরে বয়স বৃদ্ধ হয়ে যাচ্ছেন তার, সেই জন্য কিন্তু তিনি আন্দোলনটা, সেই মেনটেনেন্সটা বেশি দিন করতে পারলেন না, এবং তার চোখে প্রথম চয়েসই ছিল নেতাজি সুভাষচন্দ্র বোস। এবং এত দক্ষ ব্যক্তিত্ব যে তিনি নেতাজি সুভাষচন্দ্র বোসের উপর গোটা সিঙ্গাপুরের আজাদ হিন্দ বাহিনী তিনি তুলে দেন। এবং নেতাজি জার্মানি থেকে যে সমস্ত ভারতীয় সৈন্যদের রাশিয়ার থ্রুতে নিয়ে আসেন, সোভিয়েত ইউনিয়নের থ্রুতে, সেটাও পরবর্তীকালে আজাদ হিন্দ বাহিনীতেই যোগদান করে। এবং এই আজাদ হিন্দ বাহিনীতে যোগদান করার পর সেই সমস্ত সৈন্য নিয়ে নেতাজি সুভাষচন্দ্র বোস নামেন কোথায়, কোথায় নামেন নেতাজি সুভাষচন্দ্র বোস? ভারতের মাটিতে। কিন্তু দুঃখজনক ঘটনা, যখন তার সেনাবাহিনী সুষ্ঠুভাবে পৌঁছালেও নেতাজি সুভাষচন্দ্র বোস যখন হিটলারের বলেছিলেন যে তাকে আমি রাশিয়ার হয়ে জাপানের থ্রুতে আমি পাঠাবো, এবং এই যে পাঠানো হবে, সেই সময় জার্মানি থেকে একটা বিমান উঠে জাপানের সাইডে, যেখানে ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, এবং 1945 সালে জাপানের তাইহুকু বিমানবন্দরে নেতাজি সুভাষচন্দ্র বোস মারা যান। কিন্তু এখানে আরেকটা মিস্ট্রি, প্লেন ক্র্যাশে মারা যান, কিন্তু আরেকটা মিস্ট্রি কি, যে তখন সেই দিন যেদিন নেতাজি মারা যান, সেখানে কিন্তু বলা হয়েছে যে সেই দিন জাপান থেকে কোনো প্লেন উড়েও নি, কোনো প্লেন ল্যান্ডও করেনি। তো নেতাজি কি করে মরলেন, এই মিস্ট্রিটা এখন পর্যন্ত সলভ করা সম্ভব হয়নি। কারণ বিশ্বাস করা হয় যখন লাল বাহাদুর শাস্ত্রী বাইরে মারা গেছিলেন, লাল বাহাদুর শাস্ত্রী এমন একমাত্র ভারতের প্রধানমন্ত্রী যিনি দেশের মাটিতে মরেননি, তিনি বিদেশের মাটিতে মরেছেন। এবং এই বিদেশের মাটিতে যখন লাল বাহাদুর শাস্ত্রী মারা যান, তা মনে করা হয় নেতাজি সুভাষচন্দ্র বোসের মতো দেখতেই একজন ব্যক্তিত্ব কিন্তু তার ছবিতে, তার মানে যে ফটো ক্লিক করা হয় সেখানে কিন্তু উঠে আসে। কিন্তু এটা ছিল প্রায় 15 বছর পরের ঘটনা। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস কিন্তু 1945-এই নিজের মৃত্যুর খবরটা রটিয়ে দেন। এবার এটা আদৌ রটনা নাকি ঘটনা, সেটা এখনো কেউ জানে না, কারণ এটা এখনো মিস্ট্রি। ভারতের একমাত্র স্বাধীনতা সংগ্রামী যার মৃত্যু এখনো মিস্ট্রি, এবং এই মিস্ট্রিটাই আমাদেরকে কি করে নেতাজির প্রতি আরো শ্রদ্ধাশীল, আরো শ্রদ্ধাবান করে তোলে। এবং
ভারতের মাটিতে যখন আজাদ হিন্দ ফৌজ আসে তখন ইংরেজরা প্রচণ্ড ভয় পায় এবং তারপরেই লাস্টে শুরু হয় হচ্ছে গিয়ে এই 1945 সালে বললাম, এবং তার সেই সময়ে চলছিল গান্ধীজির নেতৃত্বে ভারত ছাড় আন্দোলন বা কুইট ইন্ডিয়া মুভমেন্ট, যেটা 1942-তে হয়েছিল। এবং শেষ পর্যন্ত ক্লিমেন্ট এটলি, যিনি ছিলেন 1946 সালেই ভারতকে স্বাধীন করে দেওয়ার কথা এসেছিল, কিন্তু বিভিন্ন কারণবশত 1 বছর পিছিয়ে দেওয়া হয়। ক্লিমেন্ট এটলি ঠিক 2 বছর পর 1947-এর 15th আগস্ট ভারতের স্বাধীনতা পত্রে সাইন করেন এবং ভারতকে স্বাধীন করা হয়। এই স্বাধীনতায় আজকে যে আমরা এই স্বাধীন সূর্য দেখতে পাচ্ছি স্বাধীন দেশে দাঁড়িয়ে, একমাত্র নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্য। এই একমাত্র নেতাজি সুভাষচন্দ্র বোস যদি না থাকতেন, হয়তো আজকে আমরাও পরাধীনতার শিকলে আবার আবদ্ধ থাকতাম, আরো কত বছরের জন্য জানা নেই। ক্রান্তি আসতোই একদিন না একদিন, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোসের অবদান কিন্তু ভোলা যাবে না। প্রত্যেক দেশবাসীর নেতাজির প্রতি মানে যে শ্রদ্ধা রয়েছে, আমিও তাকে শ্রদ্ধা জ্ঞাপন করছি হাত জোর করে। এবং আজকেই ছিল এত দূরটাই। এবং এছাড়া আরেকটা এক্সট্রা ইনফরমেশন, এই জাপান কিন্তু যখন নেতাজি সুভাষচন্দ্র বোস যখন হিটলারের কাছ থেকে তিনি সাহায্য পান, সেই সময় হিটলারের কিন্তু বন্ধু ছিলেন কি জাপানের প্রধানমন্ত্রী হিদেকি তোজো। এবং হিদেকি তোজো নেতাজি সুভাষচন্দ্র বোসকে অত্যন্ত পছন্দ করতেন এবং নেতাজি সুভাষচন্দ্র বোসের বীরত্বের জন্য আন্দামান আর নিকোবর যে দ্বীপপুঞ্জ রয়েছে ভারতের নিচে, ভারতের মহাসাগরে, সেটা ছিল জাপানের অধীনে। এবং জাপান এইটাকে দিয়ে দেন কাকে? নেতাজি সুভাষচন্দ্র বোসকে। এবং নেতাজি সুভাষচন্দ্র বসু আন্দামান নিকোবর আর লাক্ষাদ্বীপ, এই দুজন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং আন্দামান ও নিকোবর দিয়ে দেন, লাক্ষাদ্বীপ না সরি, আন্দামান ও নিকোবর দিয়ে দেন। এবং আন্দামান ও নিকোবরের তিনি নাম রাখেন শহীদ এবং স্বরাজ। শহীদ হচ্ছে আন্দামান এবং স্বরাজ হচ্ছে নিকোবর। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের তিনি নামকরণ করেন এবং 1945 সালে জাপানের তাইহোকু বিমানবন্দরে প্লেন দুর্ঘটনায় তিনি মারা যান। তো তবে এই ঘটনাটা এখন পর্যন্ত মিস্ট্রি। এটি ছিল একটি সম্পূর্ণ কেস স্টাডি নেতাজি সুভাষচন্দ্র বোসের উপর। আজকের জন্য এতটুকুই। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। থ্যাংকস ফর ওয়াচিং।